ওই টাইমটা কখনোই ফেরত চাই নাই যে আমি একটা টাইমে থাকবো যখন আমার কোনো পরিচয় থাকবে না, আমি কি করি। এইচএসসির পরে আমি একটা ধাক্কা খাই। গভর্নমেন্ট সেক্টর ছেড়ে কেন আসলে প্রাইভেট সেক্টরকে চুজ করা? এখানে আসলে স্ক্র্যাচ থেকে বড় হওয়ার চ্যালেঞ্জ আছে। আমার কাছে মনে হয়েছে যে আমি এটা নিতে চাই। কি ম্যানেজার হোক, আপনি আসলে একজন প্রবলেম সলভার চান। আলটিমেটলি তুমি একটা মানুষকে কখন হায়ার করবা? যখন ওর দ্বারা তোমার লাইফ ইজ হয়। যে কোনো অর্গানাইজেশন, সেটা বিজনেস হোক, প্রফিটেবল হোক, নন প্রফিটেবল হোক, ওই অর্গানাইজেশনের মেইন ফোকাস কি হওয়া উচিত। আমরা আসলে অনেক লাকি, আমরা বাকৃবি গ্র্যাজুয়েট বা আমরা এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমার কাছে মনে হয় সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সফট স্কিল। আপনার সাথে আমার ফার্স্ট দেখা, আমি কেন আগ্রহী হব আপনার সাথে কোলাবোরেশন করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই পর্বটা অনেক বেশি স্পেশাল। কেন স্পেশাল সেটা আমরা এক এক করে জানবো। তার আগে আমরা ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছে এমডি আবিদুর রহমান খান। ভাইয়া এখন কর্মরত আছে আপিস সি ফুড এগ্রো লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে। তো আমরা প্রথমত একটা বিষয় অবগত হব একদম ভাইয়ার কাছ থেকে। ভাইয়ার একদম পুরোপুরি পরিচয়টা ভাইয়া নিজের মুখে দিবে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভাইয়া আগে একটু পরিচয়টা দিয়ে আমরা আমাদের দর্শকদের কাছ থেকে শুরু করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আমার নাম মোহাম্মদ আবিদুর রহমান খান। আমি এই মুহূর্তে কাজ করতেছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে সাপ্লাই চেইন অ্যান্ড ট্রেড সেলস। আমার কোম্পানির নাম হচ্ছে আপিস সি ফুডস এগ্রো লিমিটেড। আচ্ছা, প্রথম যে বিষয়টা আমরা সবাই কম বেশি জানি যে আমরা যখন অনার্স লাইফে থাকি বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় থাকি তখন আমাদের একটা স্বপ্ন থাকে যে একটা কোম্পানিতে আমরা খুব দ্রুততম সময়ে চাকরি নিব বা আমরা খুব দ্রুততম সময়ে সেটেল হবো, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তো ওই জায়গাটা থেকে একেবারে ব্যতিক্রম একজন মানুষ যে পড়াশোনা থাকা অবস্থায় বা অনার্স লাইফে থাকা অবস্থায় বিভিন্ন জায়গা থেকে চাকরির অফার পাওয়া এবং অনার্স লাইফে পড়াশোনা অবস্থায় চাকরিতে জয়েন করা, এমন একটা মানুষ। ভাই কিভাবে সম্ভব আমি সেটা জানতে চাই। আর আচ্ছা, আলহামদুলিল্লাহ এটা আসলে মানে আমার জন্য খুব ব্লেসিং। আমি যদি এটা একটু পেছনের স্টোরি শেয়ার করি যে অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে একদম লাস্ট রেজাল্টটা। সেটা হচ্ছে যে আমার ছোটোবেলা থেকে আমার রেজাল্ট খুব ভালো ছিল সবসময়। পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি সবগুলোতেই আমার গোল্ডেন জিপিএ এবং আমার বোর্ড স্কলারশিপও ছিল। তো বাট যে এইচএসসির পরে আমি একটা ধাক্কা খাই। সেটা হচ্ছে যে আল্টিমেটলি সবাই মনে করতেছিল যে আচ্ছা ছেলে তো মনে হয় বুয়েটে পড়বে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, মেডিকেলে পড়বে। বাট আমিও হয়তোবা আমিও একটু ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম যে আচ্ছা আমার হয়তোবা হয়ে যাবে। সামহাও হয় নাই। এবং ওই বছর আমি যে কলেজ থেকে পড়াশোনা করেছি আনন্দমোহন থেকে, ওই বছর আনন্দমোহন থেকে 24 জন গোল্ডেন এ প্লাস পায় এবং 24 জনই বোর্ড স্কলারশিপ পায়। ওই 24 জনের মধ্যে 22 জন আইদার বুয়েটে অথবা কোনো গভর্নমেন্ট মেডিকেলে চান্স পাইছে। আচ্ছা আমরা দুজন ছাড়া, এবং ওই দুইজন আমরা কোথাও চান্স পাইনি, আলটিমেটলি কোথাও না। আচ্ছা আচ্ছা। তো আমরা সেকেন্ড টাইম দেই এবং সেকেন্ড টাইম দুজনই বাকৃবিতে চান্স পাই। আলহামদুলিল্লাহ। তো ওইটা আমার ওই এক বছর আমার জন্য আসলে অনেক বড় একটা লেসন ছিল যে হয় না যে ছোট থেকে একটা এক্সপেকটেশন হইতে 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 এমন একটা অবস্থা হয়েছে যে এলাকায় বের হই মানুষজন জিজ্ঞেস করে এই কই পড়ো, এরকম একটা অবস্থা, বা কই চান্স পাইছো। এরকম হয়েছে যে বাসার সামনে এক বাসা, উনি জানে যে আমি কোথাও চান্স পাইনি, তাও প্রতিদিন সকালবেলা আমার সাথে দেখা হলে জিজ্ঞেস করতে, বাবা কই চান্স পাইছো। ইভেন দো আমার অ্যাডমিশন সিজন শেষ হওয়ার এক মাস পরে উনি জিজ্ঞেস করে বাবা কই চান্স পাইছো। তো আমি লাস্ট আনসার দিছি যে আঙ্কেল আমি কোথাও চান্স পাই নাই, পাইলে আমি নিজে থেকে আপনাকে জানাবো। এবং এরপর আমি লিটারেলি আসলে বাড়ি ছেড়ে দিই, মানে আমি সিঙ্গেল একটা রুম নিয়ে নিই ম্যানসিং, ওখানে মানে জাস্ট ফ্লোরিং করে থাকা শুরু করি, এরকম একটা অবস্থা। তো ওই একটা বছর আমার লাইফে মানে এত টিপিক্যাল একটা মোমেন্ট গেছে। আর আসলে হয় কি যে আপনি যখন সাকসেসফুল হইতে থাকবেন আপনি আসলে বুঝতে পারবেন না আপনার পাশে কে, আর আপনার মানে কে কে আসলে আপনার জন্য স্বার্থের জন্য আছে, আসলে কে স্বার্থের জন্য নাই। তো একটা টাইমে দেখি যে আমার অনেক ফ্রেন্ড অনেক কিছু ছিল, হঠাৎ করে আসলে দেখতেছি তখন ওই এক বছর আমার আসলে কে কে খোঁজ খবর নিছে। তো এরকম একটা অবস্থা। খারাপ তো সময় যারা খারাপ সঙ্গে সময় থাকে। যা থাকে। তো ওই একটা বছর এরকম ছিল যে আমি এত বেশি ভয়ে ছিলাম যে আমি আসলে ওই টাইমটা কখনোই ফেরত চাই নাই যে আমি একটা টাইমে থাকবো যখন আমার কোনো পরিচয় থাকবে না, আমি কি করি। তো ভার্সিটিতে ওঠার পরে ফার্স্ট ইয়ার রেজাল্ট খারাপ হয়, অ্যাজ ইউজুয়াল মোটামুটি রেজাল্ট হওয়া শুরু করে পরে। বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি যাই করি এমন কিছু করতে হবে বা স্কিল ডেভেলপ করতে হবে বা আল্টিমেটলি নেটওয়ার্কিং এই লেভেলে বাড়াইতে হবে যেন আমি যেদিন আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা গ্র্যাজুয়েশন রেজাল্ট হয় আমি পরের দিন জয়েন করতে পারি। বাট আলহামদুলিল্লাহ আমার জয়েনিং রেজাল্টের আগেই হয়ে গেছিলো।
বাট আমি জয়েনিং অ্যানাউন্সমেন্টটা করছি আর কি রেজাল্টের পরে, মানে যে রেজাল্ট হয়েছে ওই দিন 3 ঘন্টা পরে আর কি জয়েনিং রেজাল্টের। এটা একটু রেস্ট্রিকশন ছিল যে এটা আসলে আনঅফিসিয়াল হয়েছে, যেহেতু এটা আসলে এভাবে এক্সপোজ করা যায়নি। আচ্ছা ভাই, প্রথম কথা হলো যে আপনার আসার আগে আমি নিবিড়ের সাথে কথা বলতেছিলাম। ওকে। তো নিবিড়কে আমি বলতেছিলাম যে আজকের কেসটা যে কি পরিমাণ স্পেশাল। এখন আহ, স্পেশাল তার একটা অন্যতম কারণ হলো যে ভাইয়া ওই যে যেটা বললাম যে আমরা যে অনার্স লাইফে থাকা অবস্থায় ৩ জায়গা থেকে অফার পাওয়া, তাও আবার বড়, বড় কোম্পানিগুলা। তো ওই ৩ জায়গার মধ্যে ভাই একটা জায়গাকে মানে একদম চুজ করা। এটার কারণ কি ভাই আসলে? বা সেফ ফুডকে কেন আপনি বেছে নিলেন? আচ্ছা, এটা হচ্ছে যে আমি একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম থেকে অফার পাই। ভালো ই-লার্নিং প্ল্যাটফর্ম। সঙ্গতি কারণে নামটা প্রকাশ করতেছি না। আরেকটা প্ল্যাটফর্ম আমাদের ওয়ান অফ দ্য জায়ান্ট এগ্রিকালচার, লাইভস্টক এগ্রিকালচার রিলেটেড একটা কোম্পানি। ওদের একটা এমটিওতে আমরা অফার পাই। আর হচ্ছে সেফ ফুডস থেকে আমরা অফার পাই। ওখান থেকে হচ্ছে ওই পোস্টে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাপ্লাই চেইন অ্যান্ড ট্রেড সেলস। তো এটা যেটা হয়েছে যে আল্টিমেটলি ই-লার্নিং প্ল্যাটফর্মটা তো আমার একটা নন টেকনিক্যাল, আমি একটা টেকনিক্যাল গ্র্যাজুয়েট হিসেবে বের হয়েছি, আমার জন্য একটা নন টেকনিক্যাল অর্গানাইজেশন। ওখানে যদিও হায়ার স্যালারি ছিল, কিন্তু আল্টিমেটলি আমি এখান থেকে কই যাচ্ছি, আমি নিজেকে আসলে 10 ইয়ার্স পর কই দেখতেছি। আমি আমার ব্যাকগ্রাউন্ড কি আসলে বিবিএ, বা আমি কি, এমন না যে নন টেকনিক্যালি আমি খুব ভালো করব না, বাট আলটিমেটলি আমি ওখান থেকে ওরকম কোনো গোল দেখতে পারতেছিলাম না। যেহেতু আমি ইন্টার্নশিপ করছি হচ্ছে আমার টেকনিক্যাল সাবজেক্টেই, হালাল প্রোডাক্ট রিসার্চ ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি পুট্রা মালয়েশিয়া, ওখানে। সো আমি চাচ্ছিলাম যে আলটিমেটলি আমি আমার সেক্টরে থাকি, যেন ফিউচারে কোনো অপরচুনিটিসে বা পিএইচডি বা অন্য কোনো থ্রুতে আমি আমার সেক্টরে সার্ভ করতে চাচ্ছিলাম আর কি। তো ওখানে আমার 2টা অপশন থাকে, একটা জায়ান্ট কোম্পানি, একটা মানে জায়ান্ট রিপুটেড স্ট্রাকচার্ড কোম্পানি, একটা হচ্ছে রাইজিং স্টার্টআপ কোম্পানি। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটা ফুল সাজানো গোছানো একটা কোম্পানিতে যাই, আহ, ওই কোম্পানিতে তো আমার রোলটা খুবই স্পেসিফিক থাকবে। হুম, আমি সবই গোছানো আছে। সবই গোছানো আছে, সব ডেডিকেটেড লোকজন আছে, সব গোছানো আছে, সব কিছু, মানে চ্যালেঞ্জ আছে প্রাইভেট সেক্টরে, তাও চ্যালেঞ্জ আছে, তারপরেও চ্যালেঞ্জটা আসলে স্ক্র্যাচ থেকে না, নতুন করে ভাবার কিছু নতুন নাই। করে ভাবার কিছু নাই। আর আমার হচ্ছে যেহেতু ছোটবেলা থেকে স্টার্ট আপে অনেক ইন্টারেস্ট ছিল, আমি নিজেও কিছু স্টার্ট আপের সাথে যুক্ত আসুন ভাই, ছিলাম। এক এক করে আসুন। তো আমি হচ্ছে চাচ্ছিলাম যে আমি মানে কোনো একটা কোম্পানিতে জয়েন করি যেখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক চ্যালেঞ্জ মানে অনেক চ্যালেঞ্জ থাকবে। তো সেই জন্যই আসলে স্টার্টআপ কোম্পানিটা বাছাই করা। পাশাপাশি আমাদেরই লাইফস্টকের 2জন, মানে আমাদের ফ্যাকাল্টি 2জন গ্র্যাজুয়েট এই কোম্পানিটা স্টার্ট করে, এবং ওরা হচ্ছে আমাদের কোম্পানি যেহেতু কোয়ালিটি নিয়ে কাজ করে, বাংলাদেশে আসলে ওয়ান অফ দ্য ফাস্ট মুভার বলা যায়, যারা আসলে প্রথম অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার নিয়ে আসে। এখন অনেক কোম্পানির আছে, বাট ওরা ফাস্ট মুভার ছিল। এবং এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র কমার্শিয়ালি ওমেগা 3 ব্রয়লার এই কোম্পানিটাই লঞ্চ করছে। এবং এদের হচ্ছে আরও বেশ অনেক কিছু প্রোডাক্ট আছে, ওমেগা 3 এগ। আমরা ডিজাইনার এগে আরও স্পেসিফিক হচ্ছি সামনে, আমরা ভিটামিন এ, ভিটামিন ডি ডেডিকেটেড এগ অথবা ডায়াবেটিক এগের দিকে যাচ্ছি, আমরা বেশ কিছু আর&ডি করতেছি। সো এখানে আসলে স্ক্র্যাচ থেকে বড় হওয়ার যে একটা মানে আছে, চ্যালেঞ্জ আছে, আমার কাছে মনে হয়েছে যে আমি এটা নিতে চাই। তো এই জন্য আমার এটা বাছাই করা। এখানে আসলে একটা বিষয় হচ্ছে যে খুবই সিম্পল, আমরা যদি নিজেদেরকে একটা বিজনেসের ওনার চিন্তা করি, আমি কেন একটা মানুষকে হায়ার করব? সে, আমি যদি একটা টেকনিক্যাল ফার্মের কথা চিন্তা করি, যে আমি কেন একটা মানুষকে হায়ার করব, ওই মানুষটার ভেতরে আমি আসলে কি কি দেখতে চাই। ধরেন আপনি এমন একটা মানুষকে হায়ার করতে চান, সে আপনি যাকে দিয়ে আসলে অনেক কাজ করাতে পারবেন, সিম্পল। ধরেন আজকে আপনার সামনে ভাইবা বোর্ডে 2জন লোক আছে, ওই 2জন সেম রেজাল্ট, সেম ব্যাকগ্রাউন্ড, সেম, এভরিথিং ইজ সেম। একজন খুব ভালো ফটোগ্রাফি পারে, আরেকজন পারে না। একটা প্রাইভেট কোম্পানির ওনার চিন্তা করবে যে যে ফটোগ্রাফি পারে ওরে নেই, তাইলে হবে কি যে আমার যে পাবলিক ইভেন্ট আছে এর মাঝখানে একটা ফটোগ্রাফার সেভ হয়ে যাবে, খুবই স্বাভাবিক, তাহলে বিপদে কাজে লাগবে। বিপদে কাজে লাগবে। সো আপনি আসলে, মানে আমার কাছে মনে হয়েছে আমি যত বেশি মাল্টি স্কিলড হইতে পারবো, এটা আমার জন্য তত বেশি কাজে লাগবে। এটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট প্রায়োরিটি ছিল। তো মাল্টি স্কিলডের বিষয়টা হচ্ছে যে এইখানে আসলে অনেক কিছু চলে আসে। এখানে টেকনিক্যাল নলেজ, নন টেকনিক্যাল নলেজ। টেকনিক্যাল বলতে আমি শুধুমাত্র আমার সাবজেক্টের টেকনিক্যাল বলতেছি না, আমি
আপডেটেড, মানে টেকনোলজিক্যাল টেকনিক্যালি বলতেছি, বা আপনি কিভাবে চিন্তা করতেছেন এভরিথিং। এবং একটা জিনিস আসলে সেম, যে এই পোস্টটা পিওন হোক কি ম্যানেজার হোক, আপনি আসলে একজন প্রবলেম সলভার চান। ধরেন একটা পিওন আসলো, তো পিওন আসার পরে আপনি দেখলেন কি যে সে হচ্ছে খুব ভালো পিওন। তো সে করলো কি, সে এসে বলতেছে, স্যার দরজাটা তো অমুকজন ধাক্কা দিয়ে লাগায় রেখে গেছে, ওই দরজা তো নিচে পাপুস আটকায় গেছে, কি করব? তো আপনি বললেন কি ব্যাপার, পাপুস আটকেছে, পাপুস সরান। তো আপনি ওরা পাঠাইলেন যে যাও তুমি হচ্ছে আমার এটা কুরিয়ার করে নিয়ে আসো। তো এগুলো ওকে স্যার হয়ে চলে গেল। যায় 1 ঘন্টা পর, আধা ঘন্টা পর আপনার ফোন দিল, আচ্ছা স্যার কোন কুরিয়ারে করবো? বললাম যে আচ্ছা ঠিক আছে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাও। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যায় ফোন দিল, স্যার ওই লোকের নাম জানি কি? আচ্ছা আমি বলে দিলাম। কতক্ষণ পরে ফোন দিয়ে বললো, স্যার ওর তো ঠিকানাটাও লাগবে। আলটিমেটলি সে কিন্তু প্রবলেম আমার বাড়াইতেছে। তো এটা পিওন হোক কি ম্যানেজার হোক, আমার কাছে মনে হয় এভরি রোলে আসলে আমরা একজন প্রবলেম সলভার চাই, যে প্রবলেমগুলো নিজের মাথা থেকে সলভ করার চেষ্টা করবে, তারপর ওই অনুযায়ী আগাবে। আলটিমেটলি তুমি একটা মানুষকে কখন হায়ার করবা? যখন ওর দ্বারা তোমার লাইফ ইজি হয়, খুবই স্বাভাবিক। সো তখন আমি মানে আসলে চিন্তা করতাম, আমি নিজের সবসময় ভাবতাম যে আমি আসলে প্রবলেম সলভার কীভাবে হইতে পারি। তো ধরেন এটা আসলে আমরা যে কোনো জায়গা থেকে শিখতে পারি। ধরেন আপনার বাসায় 2 রুম, হঠাৎ করে আপনার আত্মীয় স্বজন আসছে, 15 জন গেস্ট। তো এটা খুবই স্বাভাবিক, 15 জন কোথায় ঘুমাবে? তো মাথায় ক্যালকুলেশন করা যে আসলে 15 জন কোথায় ঘুমাবে, ওখানে মেয়ে কয়জন, ছেলে কয়জন, এখানে কোনো স্পেশাল গেস্ট আছে কিনা, বৃদ্ধ আছে কিনা, কারে ফ্লোরে দেওয়া যাবে, কারে ফ্লোরে দেওয়া যাবে না, বা কে ফ্লোরে দিলে কে মাইন্ড করবে, হ্যাঁ, এভরিথিং। সো একটা সাধারণ একটা জায়গাতেও কিন্তু আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। তো আমি চাইতাম যে আমি আসলে এই ধরনের মানে আইডিয়া জেনারেট করি, বা হচ্ছে আমি যে কোনো প্রবলেম সলভ করি। তো এটা আমার ক্ষেত্রে কাজে লাগছে, হয়তো বা এটা আমার ভাইবাতে একটা ইফেক্ট পড়ছে। সেকেন্ডলি একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে আমি যেহেতু ক্যাম্পাসে ক্লাবিং করতাম, এবং আলটিমেটলি আমি মেইনলি যে ক্লাবটা করতাম সেটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। তো ক্যারিয়ার ক্লাবকে আমি আসলে খুব প্যাশনেট হিসেবে নিয়েছিলাম। লাস্টলি আমি খুব লাকি যে আমি অ্যাজ এ জেনারেল সেক্রেটারি সার্ভ করে শেষ পর্যন্ত বের হইতে পারছি। তো ক্যারিয়ার ক্লাবে ঢোকার পরে আমার একটা ইচ্ছা ছিল, এবং ক্যারিয়ার ক্লাবের একদম জন্মলগ্ন থেকে সবারই এটা ইচ্ছা ছিল যে আমরা একটা জব ফেয়ার করবো। সো আমি যখন জেনারেল সেক্রেটারি হই, এর আগ পর্যন্ত কখনো জব ফেয়ার হয় নাই। তো আমার জন্য এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং আমি আমি হচ্ছে ক্যারিয়ার ক্লাবের আগেও হচ্ছে একদিন আমি কাকে জানি বলছিলাম, ক্যারিয়ার ক্লাবেরই এক্সটার্নাল সেক্রেটারি স্বপ্নিল ভাইকে বলছিলাম যে ভাই, জব ফেয়ার আমি করবো, উইথ বাউসিসি আর উইদাউট বাউসিসি। তো উনি খুবই মাইন্ড করছিলেন যে মানে কেন আমি উইদাউট বাউসিসি বলছি। তো আমার ব্যাপারটা ওরকম ছিল না, আমি মানে খুবই ক্রেজি ছিলাম যে আমি জব ফেয়ার করবো, কেন আমার ক্যাম্পাসে জব ফেয়ার হয় না, একটা মানে 60 years পুরাতন একটা ক্যাম্পাস, অথচ কোনো জব ফেয়ার নাই, ইভেন কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটিতে জব ফেয়ার হয় না। তো ওইটা করার সময় আমার মানে আসলে টপ নচ লেভেলের নেটওয়ার্কিং হয়েছে, এটা আসলে ট্রু। তো যেটা হয় যে প্রত্যেকটা আপনি যে এই কাজটাই করতে যান, ওই কাজটা করতে গেলে যেখানে আটকাবেন ওইটা সলভ করতে গেলে আসলে কিন্তু অনেক স্কিল ডেভেলপ হয়ে যায় আলটিমেটলি। যে খুবই নর্মালভাবে যদি নেই, যে আপনারা যখন পডকাস্ট শুরু করছেন, আপনার আলটিমেটলি হয়েছে কি যে আচ্ছা পডকাস্ট সম্পর্কে কী হয়েছে, পডকাস্টে কয়টা ক্যামেরা লাগে, ক্যামেরা অ্যাঙ্গেলগুলো কোথায় কোথায় রাখা লাগবে, আমার কি মাইক্রোফোন ভালো, ওকে, আমি একটু কস্ট কমানোর জন্য আমি নিজে এডিটিং করা শুরু করি, বা আমি হচ্ছে এখানে হোস্ট করব, সো আমার পাবলিক স্পিকিং আলটিমেটলি ভালো হবে, এভরিথিং। আলটিমেটলি একটা সিজন শেষ হলে আপনাদের অনেক স্কিল ডেভেলপ হয়ে যাবে। তো আমি সবসময় চাইতাম যে বিভিন্ন প্রোগ্রাম ইনিশিয়েট করতে। ক্যারিয়ার ক্লাবে থাকা অবস্থায় আমাকে বলতো যে কে কোঅর্ডিনেট করতে চায়, আমি সবসময় হাত তুলতাম যে আমি কোঅর্ডিনেট করতে চাই। তো আলটিমেটলি এটা একটা কাজে লাগছে। আবার হচ্ছে আমার ওই যে ছোটো ছোটো স্টার্ট আপ, ওই জিনিসগুলো কাজে লাগছে। অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে ম্যানেজমেন্টারিয়াল কাজগুলা একটু ভালো করতে চাইতাম, যে একটু বিজনেস অটোমেশন, বা কিভাবে কোনো একটা জিনিস ইজি করা যায়। একটা জিনিস হচ্ছে আমার খুব কাজে লাগছে, সেটা হচ্ছে আমার একজন ভাই, নাইমুল ইসলাম ভাই, উনি ব্যাটে চাকরি করেন। তো ভাই আমাকে একদিন জিজ্ঞেস করছে যে আচ্ছা, যে কোনো অর্গানাইজেশন, সেটা বিজনেস হোক, প্রফিটেবল হোক, নন প্রফিটেবল হোক, ওই অর্গানাইজেশনের মেইন ফোকাস কি হওয়া উচিত? তো আমি আনসার করছি প্রফিট। আমি আনসার করছি ডেভেলপমেন্ট। উনি বলছেন না, উনি বলল কি সাস্টেনেবিলিটি। আচ্ছা,
ওকে, সাস্টেনেবিলিটিটা কি আসলে? ধরেন আপনি এই এগ্রিকালচার শো এর আজকে হোস্ট বা নট অনলি হোস্ট, অর্গানাইজার। এখন আপনি মনে করেন চিন্তা করলেন যে আমি এই সিজন ফাটাই দিব, সামনে যে আসবে সে বুঝবে যে আসলে আমি একদম বেস্ট ছিলাম। আলটিমেটলি আপনি যখন প্রমোটেড হয়ে যাবেন বা আরও অনেক কাজে ব্যস্ত হয়ে যাবেন, তখন যদি পেছনে তাকায় দেখেন যে শোর কোয়ালিটি খারাপ হয়ে গেছে, আপনার অ্যাচিভমেন্ট বলতে কিছু নাই। আপনি তখনই সাকসেসফুল হবেন যখন আপনার পেছনে তাকায় দেখবেন যে এই শো আরও বড় হয়ে গেছে। তো যে কোনো অর্গানাইজেশন, যে কোনো পোস্ট, যে কোনো বিজনেসের আলটিমেট গোল হচ্ছে এটা যে আমি যে কাজটা করতেছি এই কাজটা আমি এমনভাবে করব বা এমনভাবে সলভ করব বা এমনভাবে গোছাবো যে আমার অনুপস্থিতিতে ওই কাজটা হবে, এবং আলটিমেটলি এভাবেই সাস্টেনেবিলিটি আসে। তো ওই জিনিসটা যখন শুনছি তখন থেকে আমার আসলে মানে ওইভাবে কাজ করতাম যে আমরা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে ওই প্রোগ্রামের রিপোর্ট রাইট করতাম। এই প্রোগ্রামে কি, কি ভুল করছি? যেন নেক্সট যে প্রোগ্রাম করতে আসে ওই রিপোর্ট পড়লে বুঝে যে এই প্রোগ্রামে এই ভুলগুলা করা যাবে না। এবং এভরিথিং লাইক ধরেন আপনারাও অনেক প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছেন। আমি শুনছি আপনারা সামনে একটা ফুটসালের আয়োজন করতেছেন। তো হয়তোবা যখন মানে এই ভিডিওটা আপলোড হবে ততদিন আপনাদের ফুটসাল শেষও হয়ে যাবে। তো কাহিনী হচ্ছে আপনারা নিজেরাও দেখতেছেন যে একটা ফুটসাল অ্যারেঞ্জ করার সময় জাস্ট একটা জিনিস যে যারা আসবে ওরা কোথায় হাত ধুবে, ওইখানে ট্যাপ আছে কিনা, ওই ট্যাপের পাশে সাবান আছে কিনা, ওকে সাবান দিয়ে হাত ধুইলো, ওইখানে টিস্যু আছে কিনা, ও প্রত্যেকটা স্টেপ এবং খুব ডিপ ব্রেকডাউন করতে হয়। তো এইটা আসলে অনেক বেশি কাজে লাগছে আমার কাছে মনে হয় যে আমার প্রত্যেকটা ভাইবাতে বা এরকম। এবং আরেকটা ফাইনালি যেটা আমার কাছে মনে হয় যে অনেস্টি, যে আমাকে প্রত্যেকটা ভাই ভাই যা জিজ্ঞেস করছেন সব অনেস্টলি বলছি যে আপনি কি করতে চান। আমাকে একটা ভাই ভাই জিজ্ঞেস করছে যে আপনি এখানে কয়দিন চাকরি করবেন, যে কোম্পানিতে আমি জয়েন করি নেই। তো আমি বলছি যে আমি এখানে 10 বছর চাকরি করবো, পরে চাকরি ছেড়ে দেবো। তো উনি বলছে যে তাহলে আপনারা কেন নিব, যে আপনি 10 বছর চাকরি করে চাকরি ছেড়ে দিবেন আর যে সারা জীবন চাকরি করবে, এই দুজনের মাঝখানে আমি কেন আপনাকে নেব? তো আমি বললাম যে যে সারা জীবন এই চাকরি করবে তার এই চাকরি ছাড়া আর কোনো চাকরি নাই, এবং এবং সে অতটুকুই কাজ করবে যতটুকু কাজ করলে তার চাকরিটা যাবে না। আর আমাকে আপনি এই জন্য নিবেন কারণ আমি 10 বছর আপনার যে গ্রোথ দিব, আমি চাবো যে 10 বছরে আমি সব শিখে বের হয়ে যাই, আমি ফ্যামিলি বিজনেসে ঢুকবো। সো আপনি 10 বছর, আমি 10 বছর আপনার যে গ্রোথ দিব সে 10 বছর এই গ্রোথ দিতে পারবে না। তো আমি অনেস্ট ছিলাম। তো যদিও এখানে জয়েন করি নাই, তো যাই হোক। সো আলটিমেটলি মানে আমি প্রত্যেকটা ভাবে অনেস্ট ছিলাম। আমাকে এই কোম্পানিতেও জিজ্ঞেস করছে যে আপনি মিনিমাম কয়দিন সার্ভিস করবেন, আমি বলছি 5 বছর। তো এখন 5 বছর পরে যদি কোম্পানি আমাকে ওভাবে রাখে আমি থাকবো, অসুবিধা তো নাই। আমরা আসলে অনেক লাকি, আমরা বাকৃবি গ্র্যাজুয়েট বা হচ্ছে আমরা এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। কেন আমার কাছে মনে হয় যে আপনি যদি আমি একটু অন্য লাইনে কথা বলি তারপরে এখানে আসি। সেটা হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে আসলে আমার লাইফে আল্লাহ যা করছে সব ভালোর জন্য করছে, এভরিথিং। আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখছি যে ধরেন আমি আজকে বুয়েটে পড়তাম, আমি এই রেজাল্ট নিয়ে বেরোলাম বা এর থেকে একটু বেটার রেজাল্ট নিয়ে বেরোলাম, আমি কি করব? প্রাইভেট সেক্টরে জব করব। ওকে, ত্রিপুলিতে আমার জানার ভুল হইতে পারে, আমি যতটুকু জানি পুরা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক মেনটেন করা একজন ট্রিপলি গ্র্যাজুয়েট। প্রচুর সিএসসি গ্র্যাজুয়েট আছে, প্রচুর ট্রিপলি গ্র্যাজুয়েট আছে। আপনি যে কোনো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির স্টুডেন্টদের যারা, কিছু তো এক্সেপশনাল আছেই, একদম জেনারেলাইজ যদি বলি, বের হয়ে স্টার্টিং স্যালারি কত? 15,000, 20,000, 25,000, এর উপরে নাই। আপনি একটা মেডিকেল স্টুডেন্টকে চিন্তা করেন, এমবিবিএস শেষ করে ইন্টার্ন শেষ করে সে একটা মেডিকেল অফিসার হবে, সে তো বিসিএস দিচ্ছে না বা সে এফসিপিএসে যাচ্ছে না। এর আগে যদি সে একটা প্রাইভেট মেডিকেলে জয়েন করে, ধরেন আইসিইউ অফিসার অথবা মেডিকেল অফিসার জয়েন করলো, বাংলাদেশের টপ নচ প্রাইভেট মেডিকেলগুলোতে বা কর্পোরেট মেডিকেলগুলোতে ওর স্যালারি কত, স্টার্টিং স্যালারি কত? 20,000, 25,000। বাট আমাদের গ্র্যাজুয়েটদের স্টার্টিং স্যালারি অনেক হাই হয়, টুয়াইস, অলমোস্ট টুয়াইস। সো মিনিমাম আরও বেশিও আছে যদি সে টেকনিক্যালে থাকতে চায়, নন টেকনিক্যালে ভ্যারাইটি আছে। তো এটা হচ্ছে একদিক দিয়ে আমার কাছে মনে হয় আমি খুব লাকি যে আমি এখানে পড়তে পারছি এবং অ্যাট দ্য সেম টাইম আমার জব অপরচুনিটি অনেক ভালো হয়েছে।
সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে কোন দিক আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি বাকৃবি গ্র্যাজুয়েট হিসেবে যদি চিন্তা করেন, আসলে আপনার মানে এক্সপোজার অনেক। আমি দেখি নাই এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডে কোনো স্টুডেন্ট দেশের বাইরে যাইতে চাইছে কিন্তু পারে নাই। একটা সিঙ্গেল স্টুডেন্ট নাই। হইতে পারে সে তার ডিজায়ার কান্ট্রিতে যাইতে পারে নাই, ডিজায়ার্ড ইউনিভার্সিটি পায় নাই, ডিজায়ার্ড প্রফেসর পায় নাই, বাট পারছে। এবং আরও অনেক মজার ব্যাপার হচ্ছে যে অনেক আমাদের হচ্ছে আইএলস প্লাস হচ্ছে আমাদের পেপার প্লাস হচ্ছে আমাদের থাকলে আমাদের স্কলারশিপ ম্যানেজমেন্ট অনেক ইজি হয়ে যায়। আপনি যে কোনো ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের সাথে কথা বলে দেখবেন ওদের জিআরই লাগবে, খুবই ডিফিকাল্ট উইদাউট জিআরই যাওয়া। সো এটা আমাদের জন্য একটা লাক যে আমাদের এক্সপোজার অনেক, যে দেশের বাইরে যেতে চান, আপনি গভর্নমেন্ট জবে যেতে চান, আপনার প্রাইভেট সেক্টরে যেতে চান, ইভেন আপনি স্টার্ট আপ করেন, এন্টারপ্রেনার হন, এটা আমি বিলিভ করি। দ্বিতীয়ত আপনার যেটা প্রশ্ন ছিল যে একজন স্টুডেন্টের আসলে কি করা উচিত, সেটা হচ্ছে আমি যদি আমার সেক্টরে বলি সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের জন্য আপনার আসলে যা যা করা পসিবল, হ্যাঁ দ্রুত চাকরি পাওয়ার জন্য যা যা করা পসিবল আপনি আপনার করা উচিত। লাইক আপনি যতভাবে স্কিল ডেভেলপ করতে পারেন, আপনি ফটোগ্রাফি করতে পারেন, ভিডিওগ্রাফি করতে পারেন, ভিডিও এডিটিং করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আপনি ওয়েবসাইট মেকিং, আদার দেন স্কিল আদার দেন আপনার টেকনিক্যাল নলেজ যা করা যায়, পাবলিক স্পিকিং, কমিউনিকেশন, নেগোসিয়েশন, এভরিথিং। আমাদের একটা ভুল ধারণা আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে মনে হয় কি যে আমি যদি স্কিল বলি শুধুমাত্র সফটওয়্যার স্কিল। অনেকে মনে করে যে সফটওয়্যার স্কিল যা লাইক আচ্ছা আমি ক্যানভাতে প্রো হবো বা আমি ভিডিও এডিটিং করবো বা আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, এগুলো মনে হয় স্কিল। ওকে, এগুলো স্কিল, বাট আমার কাছে মনে হয় সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সফট স্কিল। আপনার একজন বড় কর্পোরেট পার্সন আপনি তার সাথে 2 মিনিট মিট করবে না, আপনাকে মনে রাখবে। তার সাথে হাজার হাজার মানুষ মিট করতেছে। তো আপনি কিভাবে কম কথা বলতেছেন, কিভাবে তার সাথে কমিউনিকেট করতেছেন, আপনি কি পরবর্তীতে তাকে মনে রাখতেছেন কিনা, এভরিথিং। এবং এই সবগুলা জিনিস চলে আসে আসলে সাস্টেনেবিলিটির মধ্যে। যে আপনি যদি আপনার রিলেশনের সাস্টেনেবিলিটির কথা চিন্তা করেন, যে সে ফর এক্সাম্পল আমি একটা জব ফেয়ার করছি, কোম্পানিগুলোর সাথে কথা হয়েছে, লোকজনের সাথে কথা হয়েছে, আমার জব ফেয়ার শেষ, আমি সাকসেসফুল, শেষ। বাট হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট সিজন, বা হোয়াট অ্যাবাউট দ্য আমার নেটওয়ার্কিং? ঈদে যদি সবাইকে একটা ঈদ মোবারক জানাই, কল দেই যাওয়ার পরে যে ভাই আপনাদের কোনো কষ্ট হয়েছে কিনা, এভরিথিং ইজ ওকে, ওকে। দেখা গেছে ওই সময়ও অফার করছে যে ভাইয়া প্লিজ আপনার গ্র্যাজুয়েশন শেষ করে আমাদের কাছে সিভিটা পাঠান। কেন? আমি একটা কোম্পানি থেকে 2 লাখ টাকা স্পন্সর নিয়ে আসছি, সে বিলিভ করছে আমার থেকে 2 লাখ টাকা ওই নিয়ে গেছে, পরে আমি আনলে ও কিছু দিতে পারবে। তো এই যে নিগোসিয়েশন, কমিউনিকেশন, বার্গেনিং, বা হচ্ছে এটিকুয়েট ম্যানার বা ম্যানেজমেন্ট, ওভারঅল সব কিছুই। আর আরেকটা হচ্ছে নিজেকে এক্সপ্লোর করা, যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই, বা হচ্ছে প্রকাশ করা আলটিমেটলি। যে হয় না যে ধরেন আপনার সাথে আমার ফার্স্ট দেখা, আমি কেন আগ্রহী হব আপনার সাথে কোলাবোরেশন করার জন্য, যদি আলটিমেটলি আপনার ভেতরে আমি কোনো আমার জন্য বেনিফিটেড কিছু না পাই। তো আমার কাছে মনে হয় যদি একটা স্টুডেন্ট ওইভাবে চিন্তা করে, তার জন্য আসলে জব পাওয়া আসলে খুব বেশি কোনো বিগ ডিল না। আর আমি তো আসলে আলটিমেটলি ওরকম কোনো আহামরি কোনো কিছু করে ফেলি নাই যে আসলে আমি মানুষজনকে সাজেস্ট করতে পারবো। আমি জাস্ট আমার অ্যাঙ্গেল থেকে বলছি যে আমার কাছে মনে হয়েছে যে যদি কেউ এভাবে স্কিল থাকে, তার জন্য আসলে জব পাচ্ছি না, বেকার হয়ে থাকতেছি, বা আলটিমেটলি খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এরকম কিছু হওয়ার চান্সেস খুবই কম। যদি প্রাইভেট সেক্টরে বলি, আলটিমেটলি যদি আমি আজকে বলি যে রেজাল্ট খুব বেশি ভ্যারি করে না, এটা আসলে ভুল হবে। রেজাল্ট ম্যাটার্স, আলটিমেটলি রেজাল্ট ম্যাটার্স। ওই যে একটা 2জন সিভির সব সেম, 2জনই ফটোগ্রাফি পারে, তখন আপনি ওরা কিভাবে সিলেক্ট করবেন? যার রেজাল্ট ভালো। কারণ কি, সে রেজাল্ট ভালো রাখা সবকিছু করতে পারছে। হ্যাঁ, ডিসিপ্লিনের বিষয়টা, বা আলটিমেটলি তার মেইন ডিউটিটাতে সে ভালো করছে। সো রেজাল্ট ম্যাটার্স, বাট আমার কাছে মনে হয় যে রেজাল্টের সাথে আরো অনেক কিছু ম্যাটার্স।
আমি প্রত্যেকটা কথা শুনতেছিলাম, একদম মনোযোগ দিয়ে শুনতেছিলাম আসলে ভাইয়া কি বলতেছে এবং প্রত্যেকটা কথা রিলেট করার চেষ্টা করতেছিলাম আসলে। মানে এর আগেও মানে শুরু হওয়ার আগেও অনেকগুলা কথা ভাইয়া বলছে সেগুলোও শুনতেছিলাম। এতক্ষণ শুধু এক, এক করে রায়হান প্রশ্ন করতেছিল আর আমি শুনে যাচ্ছিলাম। বিষয়টা এমন হয়ে গেছে। তো ভাইয়া মানে আচ্ছা। কথার জাদু আরো আসবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া ১ম একটা সবচেয়ে বড় কমন একটা প্রশ্ন থাকবে যে আসলে গভর্নমেন্ট সেক্টর ছেড়ে কেন আসলে প্রাইভেট সেক্টরকে চুজ করা? আহ আচ্ছা, আসলে যদি এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আজকে যদি আমি বলি যে আমি আসলে গভর্নমেন্ট সেক্টর পছন্দ করি না, বা অনেকে বলে আমি প্রাইভেট সেক্টরে প্যাশনেট, বা না বিসিএস আমি যাবো না বা পছন্দ করি না, এগুলো আসলে ভুল কথা হবে বা মিথ্যা কথা হবে। আসলে আমাদের গভর্নমেন্ট জবের আমি আমার মানে হয়তোবা নলেজের গ্যাপ থাকতে পারে। আমি যদি আমার এদিক থেকে দেখি, আমার কি, কি অপশন আছে। আমার টেকনিক্যালে বিএলআরআই এটা একটা অপশন আছে। হুম। বাট সবাই আসলে জানে সামহাউ রিসার্চ ইনস্টিটিউশনগুলো অনেক বেশি করাপশনের সাথে যুক্ত হয়ে গেছে। তো যেখানে কোয়েশ্চেন্স আছে সেখানে আসলে কনফিডেন্স কাজ করে না। সেকেন্ডলি বিসিএস হয়তোবা আগে হবে। আচ্ছা যাই হোক। তো বিসিএস এর বিষয়টা হচ্ছে এটা তো আসলে সবাই চায়। সোনার হরিণ, আ বিসিএস ক্যাডার এটা একটা বিশাল বিষয়। কিন্তু আসলে বাংলাদেশের বিসিএস প্রসেসটা এত বেশি লং। ওই যে আমি ফার্স্টলি বলতে গেছিলাম যে আমি আসলে পরিচয় ছাড়া থাকবো, হ্যাঁ। এটা আসলে আমার আমার মধ্যে একটা ভয় কাজ করে। সো ওই জিনিসটা এইজন্যে হয়তোবা ফার্স্ট অ্যাটেম্প্ট নেওয়া হয় নাই। সামনে নেওয়া হবে না এরকম কোনো সিউরিটি নেই। বাট হচ্ছে ওই জিনিসটার জন্য এইজন্য আমাকে অ্যাট্রাক্ট করে না। আল্টিমেটলি আপনি যদি দেখেন ৪১ তম বিসিএস এ মেবি জয়েন হইছে জাস্ট। ৪৩ তম বিসিএস এ গ্যাজেট হয়ে আবার রি-গ্যাজেট হয়ে আরো বেশ কিছু মানুষ বাদ পড়ছে। ৪৪ এর মেবি ভাইবা হচ্ছে, রেজাল্ট হয় নাই। ৪৫ এর ডেটই শেষ হলো রিটেন অলরেডি। হইছে। ডেট তো হবে হ্যাঁ, সামনে। সরি প্রিলি শেষ হইছে। রিটেনের ডেট হয়ে কয়েকবার পিছাইলো। ৪৬ এর আ ৪৬ চলছে না ৪৭ চলছে আমি তাও জানি না। ৪৬ এর সামনে নাকি? ৪৫ 46 খুব চলতেছে, সম্ভবত আজকে রিটেন ৪০ এখন হ্যাঁ, হবে। ৪৬ হচ্ছে সার্কুলার হইছে। সো আল্টিমেটলি কি হইছে যে আমি আমি যদি আমার ফার্স্ট অ্যাটেম্পট এ বিসিএস ক্যাডার হয়ে যাই, তা আমার মিনিমাম মানে জয়েন করতে, করতে মিনিমাম ৩-৪ ৩-৪ বছর বছর। লাগবে অবশ্যই। তো যাদের ধৈর্য আছে অবশ্যই ভালো। ওরা অবশ্যই লাইফে অনেক ভালো করবে। বাট আমার জন্য আসলে আমি এই জায়গায় আসলে ক্যাপাবল না। আমি আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে প্রপার যোগ্য না আসলে এটার প্রিপারেশন নেওয়ার জন্য। এইজন্যে ভয় পেয়ে চলে গেছি। আবার অনেকে দেখা যাচ্ছে পলিটিক্যাল সাথে যুক্ত না। তারপরেও তার মানে সামহাউ সে বাদ হয়ে যাচ্ছে। সো ওই আনসার্টেনিটিটা থাকেই। আচ্ছা ভাইয়া প্রাইভেট সেক্টরে তো আসলে অনেকগুলো কোম্পানি আছে। তো আপনি আসলে কোনগুলাকে চিন্তা করে বা কোনগুলা না হলেও এট লিস্ট কোন দিকগুলা বিবেচনা করে এই জায়গায় এপ্লাই করলে আমার জন্য ভালো হয়? এই জিনিসগুলো একটু যদি বলতেন। আচ্ছা, মেইনলি আসলে আমার তো হচ্ছে জবের বয়স অনেক কম। সাধারণত সিনিয়ররা যেটা সাজেস্ট করে থাকেন সেটা হচ্ছে ওয়েল স্ট্রাকচারড, ওয়েল কালচারড, রিনাউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করা উচিত। স্যালারি ভালো, প্রমোশন ভালো, আল্টিমেটলি গ্রোথ ভালো, সব কিছু এভরিথিং। বাট ওই যে আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমি বলছি যে আমি আসলে একটু চ্যালেঞ্জ নিতে চাচ্ছিলাম, যে ওই জন্যে আমার এদিকে আসা। সো আমি আসলে সাজেস্ট করব না সবাইকে যে তোমরা চ্যালেঞ্জিং জবে যাও বা এই জিনিসগুলো। সো এটা আসলে ফ্যাক্ট করে যে ওর আইডিওলজি বা ওর সাইকোলজির উপরে যে আসলে আমি কি চাই, আমি আচ্ছা, কোথায় দেখতে অবশ্যই। চাই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আসলে ওই যে অনেকে জানেই না আসলে আমার কয়টা কোম্পানি আছে। আমি যদি আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশে শুধু আমার ফ্যাকাল্টি থেকে, অ্যানিমাল হাসব্যান্ডরি থেকে প্রাইভেট সেক্টর আছে বাংলাদেশে 80 প্লাস। আপনি বিলিভ করবেন? হ্যাঁ, ৪ থেকে ৫ টা কোম্পানি। আপনি ৪ থেকে ৫ টা কেন? আপনি আরও নাম শুনবেন। আপনি চিন্তা করেন শুধু ডেইরি যদি চিন্তা করেন, প্রাণ ডেইরি, আড়ং ডেইরি, আমেরিকান ডেইরি, মিল্ক ভিটা, ইগলো, ওদেরও তো মিল্ক আছে আল্টিমেটলি। যাদের আইসক্রিম প্রোডাক্ট আছে, সবগুলো আইসক্রিম। যেখানে, যেখানে ধরেন ডিম, মুরগি, দুধ আছে সেখানে, সেখানে প্রাণ। তারপর আপনি যদি পোল্ট্রির দিকে যান, সিপি, নারিশ, নাহার, কাজী, প্যারাগন, ডায়মন্ড চিক্স, তারপরে হচ্ছে আপনার ওই আমাদের যদি মানে মিক্স বলেন, সি ফুড, আফতাব, ফিড মিল বলেন, অলমোস্ট অনেক, অহরহ। সো আসলে এটা ডিপেন্ড করে। অনেকে আসে কি, অনেকে চিন্তা করে যে ধরেন কি কারো সাইকোলজি এভাবে থাকে যে আমি
একদম ম্যানেজার লেভেলে যাব বা জেনারেল ম্যানেজার লেভেলে যাব বা এমডি লেভেলে যাব। তো এটার ক্ষেত্রে আবার অনেকে সাজেস্ট করে এরকমভাবে যে আপনি তাহলে ফিড মিলে জয়েন করেন। কেন? আপনার স্টার্টিং স্যালারি যত কম হবে আপনার উপরে যাওয়ার চান্স তত বেশি। এটা আসলে সব ক্ষেত্রে না, একদম জেনারেলাইজ একটা কথাবার্তা। অনেকে আবার এটাকে ভুলভাবে নিতে পারে। এটা বিষয়টা অনেকটা এরকম যে ধরেন আমি ব্রিডিং ফার্মে জয়েন করলাম আমার সেক্টরে। আমার স্টার্টিং স্যালারি হবে 45 প্লাস 50, অনেক ক্ষেত্রে আরও বেশি। আমি এখানে 10 বছর দিলে আমি আসলে নিজেরা কোথায় দেখতে পারবো? ওই ফার্মের জেনারেল ম্যানেজার, স্যালারি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 2.5 লাখ। বাট আমি ফিড মিলে জয়েন করলাম 22,000 টাকা স্যালারি, অথবা আমি সেলসে জয়েন করলাম, সেলস এক্সিকিউটিভে জয়েন করলাম 25,000 টাকা স্যালারি। এখান থেকে সুইচিংয়ের অপশন অনেক বেশি। যে ফিড মিল তো সব জায়গায় লাগে, পোলট্রি, ডেইরি, আপনি যাই করেন, ইভেন ফিড মিলেও তো ওরা একটা প্রমোশন নেয়, সুইচ প্রমোশন করে, সুইচ। আবার অনেকে এক জায়গায় থাকে, আবার সেলস থেকে এক জায়গায় থেকে থেকে অনেক উপর পর্যন্ত যায়, একদম জেনারেল যায়। দেখা যায় ওরা যে স্যালারি হোল্ড করে ওটা 8 লাখ, 10 লাখ, 15 লাখ, বাট গ্রোথটা অনেক স্টেডি। মানে গ্রোথটা অনেক বড় হয় বাট স্লো হয়, স্যালারি ইনক্রিমেন্টটা স্লো হয়, বাট গোল অনেক মানে বড় থাকে, মানে আলটিমেটলি বড় জায়গায় যাওয়ার অপরচুনিটি অনেক বেশি থাকে। ফেট তো সবগুলারই খারাপ। তবে সেটা হচ্ছে কি যে অনেকের হয় না যে ধরেন ফেট খারাপ হলে মনে করে যেটা আমি করবো না, বাট আমার কাছে আরো করতে ইচ্ছা করে। এটা হচ্ছে একটা পার্থক্য। সেটা যেটা আমি বলি সেটা হচ্ছে যে আসলে একদমই ফ্র্যাঙ্কলি বললে যে স্টার্ট আপ, ওই যে ওয়ার্ডটা একটা ক্যাচি ওয়ার্ড ওই জেনারেশনের জন্য, যে আচ্ছা মানে স্টার্ট আপ মনে হয় খুব পশ কিছু একটা, এরকম কিছু একটা, ওইখান থেকে আসলে স্টার্ট আপের প্রতি ইন্টারেস্টটা ফার্স্ট অফ অল, এটা আসলে ট্রু। আর স্টার্ট আপ মানে এটা একটা অন্যরকম কথা, যে বাংলায় বললে ব্যবসা, ভাল লাগতেছে না, একটু স্টার্ট আপ ওইভাবে চিন্তা করি। তো ওইখান থেকে আসলে প্রথম ইন্টারেস্টটা গ্রো করে। দেন আসলে হয়তো কি যে আমি কিছু লেখা পড়তাম, যেরকম মেবি আমি এখন মনে করতে পারতেছি না, মেবি সাব্বির আহসানের লেখা বা কিছু এরকম একটা কিছু লেখাগুলো হচ্ছে এরকম যে আপনি কখন অনেক বেশি টাকা কামাইতে পারবেন, যখন আপনি একটা বড় সমস্যা, যে সমস্যাটায় আসলে সাফারার অনেক মানুষ, ওইটার একটা ইজি সলিউশন আনতে পারবেন। যে লাইক মানে এগুলো তো আসলে অনেক মোটিভেশনাল কথাবার্তা হয়ে যায়। যে ওখানে একটা স্টোরি ছিল এরকম আর কি, যে হয় কি ওই যে উবারের এই ইনভেনশনটা কিভাবে হয়েছে, যে একটা লোক আসলে অফিস থেকে বের হয়েছে, বের হওয়ার পরে সে ওয়েট করতেছে, গাড়ি পাচ্ছে না, তখন সে দেখলো অনেকগুলো খালি গাড়ি যাচ্ছে, তখন সে মনে হলো যে আল্লাহ, এই গাড়িগুলো যদি আমাকে রাইড দিত, আমি কিছু টাকা দিতাম, ওরও কিছু প্রফিট হইতো, আমিও কম খরচে যাইতে পারতাম, বা এরকম কিছু একটা। ওইখান থেকে উবারের আইডিয়া, বা সে অনেক বড় অনেকগুলো মানুষের প্রবলেম সলভ করছে, সো এটা সলিউশন আছে। ওইখানে আসলে বলা যায় হচ্ছে ওই মানে শখের বশেই শুরু করা বা ওরকম কিছু, যে হঠাৎ করে আমাদের ফ্রেন্ড গ্রুপে হঠাৎ করে একদিন আইডিয়া হলো যে আমরা এরকম কিছু একটা করবো, যে আমরা সব সমস্যার সমাধান আমরা দেবো, হ্যাঁ, যে এটা আসলে কমন আইডিয়া, সবাই মনে করে এরকম কিছু। ওখান থেকে আমরা একটা ডোমেইন কিনি, যে notension.com। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই ডোমেনটা আমি কিনি এবং এখানে টেনশন বানান ভুল লিখি। এটা আমরা টের পাই 1 বছর পরে যখন রিনিউ করি, 1 বছর মাঝখানে একটা সার্ভ শুরু হয় নাই, তো যখন শুরু করতে যাই, আরে এটা তো টেনশন বানানো ভুল, আল্লাহ। তখন আবার আমরা টেনশন বানানো ঠিক করে যখন সার্চ করি, তখন দেখি notension.com নাই ডোমেন। কি করবো, পেজ টেজ সব খুলে ফেলছি। তখন আমরা কিনি notension.com.bd। ওকে, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। আচ্ছা, তো এটা কেনার পরে ওটার প্রাইমারিলি আইডিয়া ছিল এরকম যে আমরা হচ্ছে মানুষের অনেকগুলো সার্ভিস দিব, এর মাঝখানে প্রধান যে সার্ভিসটা সেটা হচ্ছে ডেলিভারি এনিথিং, যে আপনি আমাদের প্রোভাইডারে যে কোনো কিছু ডেলিভারি করতে পারবেন। এটা অনেকটা আসলে হয় না যে বেশিরভাগ আইডিয়া মানুষের জীবন থেকে নেওয়া থাকে, এরকম থাকে যে আমার বোন প্রোগ্রামে শাড়ি পরবে, ফ্রেন্ডের শাড়ি বা রিলেটিভসের শাড়ি, ওই শাড়ি আরেক জায়গায় রাত বাজে 8টা, যা আবিত নিয়ে আয়। হ্যাঁ, তো এটা তো আসলে অনেক মানুষের প্রবলেম হইতে পারে, বা হইতে পারে না যে আমি একটা জিনিস পাঠাইতে চাচ্ছি কিন্তু আমি কারিতে পাঠাবো, ধরেন আমি এখান থেকে ভার্সিটি এরিয়া থেকে গাঙ্গিনা পাঠাবো, এখানে তো কুরিয়ার সার্ভিস নাই, আলটিমেটলি আমার যাইতে হবে, এই জ্যামটা পার হয়ে যাইতে আমার ইচ্ছা করতেছে না।
তো ওখান থেকে এইরকম একটা আইডিয়া আসলো যে আমাদের একটা ডেলিভারি মানে আমাদের হচ্ছে একটা সার্ভিস থাকবে, ডেলিভারি এনিথিং, সে যা কিছু ডেলিভারি করতে পারবে, আমাদের ডেলিভারি লোকজন থাকবে। এবং আরও বেশ কিছু আইডিয়াস আমরা করছিলাম যে আমরা হচ্ছে ইলেকট্রিশিয়ান দিব, প্লাম্বার দিব, এক্সেট্রা এক্সেট্রা। তো ওখানে হয় কি যে আসলে একটা স্টার্ট আপের ক্ষেত্রে যে মজাটা সেটা হচ্ছে যে আসলে স্টার্ট আপ বলবো না, এটা আসলে অনেক বেশি শোনা যায়। যে কোনো ইনিশিয়েটিভ বা যে কোনো বিজনেস আসলে যে মজাটা সেটা হচ্ছে যে আপনি একটা কাজ করতেছেন, এই কাজে যত ডিপে ঢুকবেন তত প্রবলেম বেরোবে। আর ওই প্রবলেমগুলো যখন সলভ করে আগে যেতে থাকবেন তখন আসলে আসল মজাটা পাওয়া যায় যে আচ্ছা আমরা এটা সলভ করছি, এরকম কিছু। হ্যাঁ, শেখাও যায় অনেক কিছু। তো আমরা যখন ভেতরে ঢুকি তখন আমরা চিন্তা করি যে আচ্ছা আমরা যে ইলেকট্রিশিয়ান পাঠাবো, আচ্ছা আমি বলে রাখি এই আইডিয়াগুলো এরকম কিছু না যে আমরাই প্রথম চিন্তা করছি, এগুলো খুবই কমন আইডিয়া। কিন্তু হয় যেটা যে আসলে হয় না যে সবারই চিন্তা ভাবনা থাকে আমরা একটা রেস্টুরেন্ট দিব। তো এরকম আর কি যে মানে আমার কাছে মনে হলো, তো তখন আমরা ট্র্যাক করা শুরু করতেছি, আচ্ছা আমরা যদি একটা ইলেকট্রিশিয়ান একজন মানুষকে পাঠাই, সেই বাসায় তো অনেক ধরনের ইনসিডেন্ট হইতে পারে, সে চুরি করে নিয়ে আসতে পারে, কারো হার্ম করতে পারে। তো তখন ওটার তো দায়ভার আমাদের কাছে চলে আসবে, তো আমরা এটা কীভাবে সলভ করবো? তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা আমরা একটু ডিপে যাই, আমরা কিছু লাইসেন্সড ইলেকট্রিশিয়ান নিব যারা সিটি কর্পোরেশনের সাথে যুক্ত, আবার রিনাউন্ড মানুষজন হচ্ছে কারো বাসায় যে হার্ম করবে না, কারণ তার একটা মার্কেট আছে, এক্সেট্রা এক্সেট্রা। সো এটা সলভ করছি। তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা আমরা যখন রিনাউন্ড নিব তার তো পেমেন্টও বেশি, কেন একটা লোক আমার কাছ থেকে এসে ইলেকট্রিশিয়ান নেবে, সে তো বাসার সামনে যে কাউরে পাঠাতে পারে। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা তাহলে আমরা কাজ অনুযায়ী লোক সিলেক্ট করি, যে লাইক ফ্যান ইনস্টলেশন লাগবে, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা কোনো একটা স্টুডেন্ট দেখি যার আসলে নিড আছে, বা একজন এসি ইনস্টলেশন করবে তার জন্য আমি দেখি যে আসলে কাকে আমি দেওয়া যায় ভালো, এরকম ওভাবে আমরা ভাগ করা শুরু করি। আবার ডেলিভারি ক্ষেত্রে আমরা একটা প্রবলেমে পড়ি, সেটা হচ্ছে যে আমরা তো স্টুডেন্ট, আমরা তো টাকা কই পাবো যে ডেলিভারি ম্যান রাখবো? একটা ডেলিভারি ম্যান রাখলে ৮-১০ হাজার টাকা লাগবে, আমাদের তো ফুল স্টার্ট আপের ইনভেস্টমেন্টই এত না। তো তখন আমরা চিন্তা করছি আচ্ছা একটা লোককে কখন আমরা কম পয়সায় ডেলিভারি দেওয়াইতে পারবো, যখন এটা তার মেইন পেশা না, সে অন্য কোনো একটা কাজ করতেছে, সে এখানে উপরি কামাই করতেছে অনেকটা এরকম। তখন আবার এটাও চিন্তা করতেছে আচ্ছা ডেলিভারির লোকরে তো মানে সবসময় ফ্রি হইতে হবে, তো সে অন্য একটা কাজ করতেছে, আমি তারে কেমনে সারাদিন ফ্রি পাবো? তখন আমরা চিন্তা করলাম কোন এমন কি কোনো পেশা আছে যে পেশায় আসলে লোক কাজ করে কিন্তু সারাদিন ফ্রি? এটা কেমনে সম্ভব কাজ করে সারাদিন ফ্রি? তখন আমরা একটু ঘাটাঘাটি করলাম যে যে লোক পত্রিকা দেয় তার কাজ আসলে 10টার মাঝখানে শেষ হয়ে যায়, যে পেপার সবার সকালবেলায় সবার ঘরে পেপার চলে গেছে, তার কাজ আসলে শেষ। তো আমরা তারে হায়ার করতে পারি যে তোমার আসলে আমি মান্থলি বেসিসে টাকা দিতে পারবো না, ডেলিভারি বেসিসে টাকা দিব, তোমার ফোন দিলে তুমি যাবা। তো এইরকম ভাবে আগায় ওটা ভালো চলতেছিল। একটা টাইমে আমাদের প্রাইমেসিং এর 40টা এফ কমার্স প্ল্যাটফর্মে ডেলিভারি পার্টনার আমরা ছিলাম। তো ওখানে অনেক কিছু শেখা হয়েছে যে দেখা গেছে যে একজন চ্যাটবোট বানাইছে, আমি হচ্ছে পাওয়ার পয়েন্টে পোস্টার বানাইতাম, তখন আমি যেহেতু অ্যাডোবের কাজ পারতাম না বা হচ্ছে ক্যানভা তখন আসে নাই, তো পাওয়ার পয়েন্টে পোস্টার বানাইতাম এরকম কিছু। তো হয় যা হয় একটা ডিজিটাল পোস্টার বানাইতে গেলেও তো অনেক ধরনের স্কিল ডেভেলপমেন্ট হয়, কালার গ্রেডিয়েন্ট এই সে এক্সেট্রা এক্সেট্রা, আইকন বহুত কিছু। তো তারপরে হইলো কি আমরা 4 জন ছিলাম। একজন ইন্ডিয়া জৈন ইউনিভার্সিটিতে স্কলারশিপ পায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, একজন এনএসইউ এ ভর্তি হয়েছে লতে এবং তখন সে কোভিডে আক্রান্ত, একজন হচ্ছে আইইউবিতে ভর্তি হয়েছে ট্রিপলিতে, এবং ওই অ্যাট এ টাইম তার মার 2টা ক্যান্সার ধরা পড়ে। সবকিছু আমার উপরে এসে পড়ে যায় এবং ওই টাইমে আমরা এটা বন্ধ করে দিই। ওটা তো আমাদের কোনো লস প্রজেক্ট ছিল না, আমরা অ্যাকচুয়ালি কিছু টাকা প্রফিটই ছিলাম, আমরা কেউ ছাড়তেও চাচ্ছিলাম না। হ্যাঁ, তো তখন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা যেভাবে আছে এভাবেই আমরা ক্লোজ করে দিই। না, না এটা একদম আর্লি, একদম শুরুটা, একদম শুরুটা। ওর গ্র্যাজুয়েশনের একদম শুরু, ফার্স্ট ইয়ারেরও আগে। তারপরে হচ্ছে কোভিড আসে। কোভিড আসার পরে তখন আমাদের মনে হয় যে ফ্রেন্ডরা সবাই বসে আছি, আচ্ছা কিছু করি। যে হয় না যে সবাই ফ্রেন্ড গ্রুপে কিছু আড্ডা হয় যে আমরা একটা টি-শার্টের ব্র্যান্ড দিব, আমরা একটা রেস্টুরেন্ট দিব, এরকম কিছু। তো তখন মনে হলো যে আমাদের তো আসলে রেস্টুরেন্ট দেওয়ার টাকা পয়সা নাই, আমরা একসাথে বসে আড্ডা দিই। তাহলে আমরা কাজ করে একটা ফুড কার্ট দিই। তো ফুড কার্টের নাম কি হবে? কার্ট 29। কেন? কারণ আমরা 29 টাকায় সব দিব। 29 টাকায় বার্গার, 29 টাকায় চিকেন ফ্রাই, 29 টাকায় চিকেন উইংস, এই যে 29 টাকায় হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এভরিথিং।
তো তখন আমরা কস্ট কাটিং করে দেখলাম যে আসলে এটা পসিবল, 19 টাকায় দেওয়া পসিবল। এবং আমাদের ইয়েই ছিল এরকম যে আচ্ছা 19 টাকায় দিয়ে মার্কেট পেনিট্রেট করে দিব, মানুষজন আর রেস্টুরেন্টে যা খাবে না, ফুড কোর্টে এসে খাবে। হ্যাঁ, তো এবং এটা আসলেও মানে ইয়ে ছিল যে আমাদের ছোট উপজেলা লেভেলের জায়গায় যে আমাদের ফার্স্ট ওপেনিং ডেতে আমরা 131টা বার্গার সেল করি। তো মোটামুটি ভালো সেল ছিল। তো ওইখানে হয়তো কি যে আড্ডা দিতাম, একজন লোকও রাখছিলাম আমরা, আড্ডা দিতাম, ইয়ে করতাম, আমরা চলে যেতাম, আমরাই মার্কেটিং করতাম, ব্র্যান্ডিং করতাম, আবার আমরাই খেতাম, আরো মানুষজন খাইতো এরকম। তো ওটা প্রফিটেবল ছিল। আমরা 30,000 টাকা ইনভেস্টমেন্টে আমরা লাখ কিছু আমরা বের বের হয়ে আসি। এবং ওটা পরে বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে আলটিমেটলি কেউ তো আসলে বাড়িতে থাকে না, সবাই কোনো না কোথাও অর্গানাইজেশনে পড়ে। ওই 10 জনই আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম। জাতীয় কবি স্টুডেন্ট ছিল, তিতুমির কলেজের স্টুডেন্ট ছিল, তারপর হচ্ছে আহ, ইয়ার হচ্ছে আলটিমেটলি খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, বাকরিবের স্টুডেন্ট ছিল, মিলে তো আরো আন্দোলনের স্টুডেন্ট ছিল। তো সবকিছু মিলে তখন হচ্ছে আমরা আলটিমেটলি ওটাও ক্লোজ করে দিই যে সবাই চলে যাবো, এখন আর কে করবে। ওকে, দেন আমরা আচ্ছা দেন আমার একটা ইয়া শুরু হয়েছিল। আচ্ছা, এর মাঝখানে হচ্ছে ছোট ছোট কাজ করতাম, টিউশনস, কোভিডের মাঝখানে টিউশন বন্ধ হয়ে গেছে, অনলাইনে টিউশন করাইতাম। ওই সময় যেহেতু একটু পাওয়ার পয়েন্টের কাজ পড়তাম, এটাও আবার পাওয়ার পয়েন্টের কাজ শেখাটাও আসলে ধাক্কায় পড়া। এরকম আমি হচ্ছে পাওয়ার পয়েন্টে খুবই বেসিক কাজ করতাম। তো আমার বাবার একটা স্কুল আছে, তো কোভিডের তো বন্ধ, ওদের তো ক্লাস নিতে হবে। তো ক্লাস আমি বললাম যে আচ্ছা আমি হচ্ছে তুমি আমার টাকা দিবা, আমি তোমার পাওয়ার পয়েন্ট বানাই দিব, ক্লাস বানাই দিব। হ্যাঁ, এখন প্রথমে তো বলে ফেলছি যে মান্থলি টাকা দিবা, আমি তো আর পাওয়ার পয়েন্ট বেসিসে চিন্তা করি নাই যে মান্থলি টাকা দিবা, আমি বানাই দিব। আচ্ছা, যখন বানাইতে গেছি তখন দেখি কি প্লে, নার্সারি, কেজি 1 2 3 4 5 প্রতিদিন আমার 8টা ক্লাসের পাওয়ার পয়েন্ট বানাইতে হতেছে। প্রতিটা ক্লাসের যদি 15টা করে পাওয়ার মানে স্লাইড থাকে, 10টা করে স্লাইড থাকলেও তো 80টা স্লাইড, মানে ছবি অ্যাড করা, এই করা সেই করা, প্রতিটা দিন করা। এবং আমি একজন মানে জাস্ট মানে শিখতেছি। তো আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, 3 মাস করছি। 3 মাসে হচ্ছে যদি শনি রবি বাদ দেন অ্যারাউন্ড 20 দিন যদি ধরি, 3 20 60, 5 মাস করছি 100 দিন 8টা করে স্লাইড বানাইছি, 8টা করে ক্লাস। তো 800 ক্লাস, 800 ক্লাস বানানোর পরে আসলে আমার পাওয়ার পয়েন্ট আমার জন্য জাস্ট মানে মনে হয়েছে যে মানে পাওয়ার পয়েন্ট তখন আমি মানে সবই করতে পারতাম। কি লাগবে আপনার, অ্যানিমেশনও আমি করে দিতাম পাওয়ার পয়েন্টে, যে অ্যানিমেশন মানে কার্টুন চলতেছে এগুলো পাওয়ার পয়েন্টে করে দিতাম। তো ওই সময় তো আমার কাছে মনে হচ্ছে আমি তো পাওয়ার পয়েন্ট পারি, অনেকেই তো অনলাইনে ক্লাস নিচ্ছে ক্যামেরা দিয়া, খাতায় লেখা, হোয়াইট বোর্ড দিয়া, আমি তো অ্যানিমেশন দিয়া ভ্যাক্টর সাতরায় যাচ্ছে, কোনা দিয়া যাইতে কতক্ষণ লাগতেছে, হ্যাঁ সব কিছু দেখা। এবং মোটামুটি স্টুডেন্টও ছিল, টাকা পয়সা আসছে। তো ওখান থেকে টাকা পয়সা আসছে, তখন আবার চিন্তা করলাম এই টাকা দিয়ে করবো কি। ঠিক আছে, একটা প্রিন্টার কিনি। তখন প্রিন্টার কিনলাম। না, মাঝখানে আমি করছি অ্যাকশন ক্যামেরা কিনছিলাম। তো অ্যাকশন ক্যামেরা ওইটা হয় না যে যার যেটা শখ থাকে যে আমি একটু শখ পূরণ করতেছি, অ্যাকশন ক্যামেরা কিনে দেখলাম ওইরকম কোনো ল্যাপটপ হয় নাই। আচ্ছা, ওটা পরে ছোটো ভাগে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে প্রিন্টার কিনলাম। প্রিন্টার তো চিন্তা করলাম আচ্ছা প্রিন্টার তো কিনছি কেন, আমার বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট করে নিজের কাছে রাখতে ভালো লাগে, যে এই যে আমি কাজ করতেছি। হ্যাঁ, ধরেন আমি পাশাপাশি হচ্ছে একটা অনলাইন ই লার্নিং প্ল্যাটফর্মে আমি হচ্ছে ওদের মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ করতাম, মিডিয়ান মার্কেটিং। তো ওখানে ওই যে ওদের ওয়েবসাইট বানাইতাম। এগুলো হচ্ছে আমার ইফেরিওলার পরে, ইফেরিওলার তো আমি বলিনি, আচ্ছা ঠিক আছে ওটা আরেকটু পরে। তো তখন হয়েছে কি যে আমি তো পাওয়ার পয়েন্টের কাজটা শিখছি ভালো মতো। আর মানে মানে এক্সেলে কিছু কাজ পারি ও মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারি, আচ্ছা ঠিক আছে এতটুকু। দেন হইলো কি প্রিন্টারটা কিনলাম। প্রিন্টারটা কেনার পরে চিন্তা করলাম যে প্রিন্টারটা তো লস প্রজেক্ট হয়ে গেছে। 18,000 টাকা খরচ করছি, আরও 5,000 টাকা কাগজ কিনছি, এটা কি একটা অবস্থা, এটা কী করলাম। পরে চিন্তা করলাম যে আচ্ছা এই টাকাটা কেমনে তোলা যায়। তখন দেখলাম যে ভার্সিটিতে হচ্ছে সবাই তো হচ্ছে পিডিএফ পাঠাচ্ছে কোভিডের টাইমে, ওদের পিডিএফ পড়তে অসুবিধা। আবার বাইরে প্রিন্টের কস্ট অনেক বেশি, কালার প্রিন্ট একদম লোয়েস্ট প্রিন্ট করতে গেলেও 5 টাকা, আর কালো প্রিন্ট 2 টাকা, ফটোকপি 1 টাকা। আমি ফটোকপি টাকায় প্রিন্ট দিতাম, 1 টাকায় প্রিন্ট আর হচ্ছে 2 টাকায় কালার প্রিন্ট। কারণ আমি পারতাম, আমার দোকান খরচ নাই, আমার লোক খরচ নাই। তো পরে হলো কি যে এরপরে হঠাৎ কয়েকদিন পরে আমার কাছে মনে হলো যে না, আমি তো অনেক শেয়ারে বিজনেস করলাম, এখন আমার হচ্ছে নিজের কিছু করা দরকার। তখন আমার একটা মনে হলো যে আমার একটা নতুন একটা থিমে কাজ করতেছে, যে অ্যাফিলিয়েটার একটা মানে খুবই কমন একটা পলিসি টার্ম, যে আমার পণ্য তুমি বিক্রি করে দিবা, অ্যাফিলিয়েশনে বিক্রি করে দিবা, তুমি প্রফিট পার্সেন্টেজ পাবা। এখন আমি চিন্তা করলাম কি যে আমার কোনো পণ্য নাই,
আবার আমি যদি নিজে বিক্রি করতে চাই, আমার অ্যাফিলিয়েশনের কোনো মানে এক্সপিরিয়েন্সও নাই। তাছাড়া এটা তো চ্যালেঞ্জিং, অবশ্যই সেল করাটা অবশ্যই চ্যালেঞ্জিং। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, ইয়া কি করে? আ ইয়া কি করে? যে কোনো ধরনের ওকে, ওকে। মানে মাসি আজকে এত বেশি একটা ভাই ওকে, ওকে, শিওর। হ্যাঁ, অ্যাফিলিয়েটের ইয়াতে ছিলাম। ওকে ওকে, শুরু করব? ওকে। তো আমি যেটা চিন্তা করতেছিলাম যে আমার তো নিজস্ব প্রোডাক্ট নাই। আবার হচ্ছে আমার জন্য সেল করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো আমি এরকম ফাইবারের মতো কিছু করি না। যে ফাইবারে কি করে? যে আসলে ফাইবার তো প্রফিট করে কিভাবে? যে জাস্ট ক্লায়েন্টকে আ জাস্ট রিচ করাই রিচ দেয়, দুজনের করায় মধ্যে দেয়। কন্টাক্ট ২ করে। জনকে কন্টাক্ট করায় দেয়। তো আমি চিন্তা করলাম যে আমি অ্যাফিলিয়েটের কন্টাক্ট করায় দিব। তো কিরকম? যে আমার প্রতি উপজেলায় একজন করে অ্যাফিলিয়েটর থাকবে। হুম, এবং আমি ওদের সাথেই কাজ করব যারা আসলে ক্ষুদ্র উদ্যোক্তা। হুম, যে হুম, ধরেন এফ-কমার্স, যে আপনি জার্সি বিজনেস করেন। আপনি জার্সি বিজনেস করেন, আপনি ক্যাম্পাসে অথবা ময়মনসিংহে আপনি সেল করবেন। আপনার জার্সি রংপুরে সেল হওয়ার কোনো কারণ নেই। হুম, 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 এবং রংপুরের কেউ আপনার জার্সি কিনবেও না। হুম, ওর হয়তোবা লোকাল কারো কাছ থেকে কিনবে। তো সে যদি লোকাল কাউকে পায় যে আপনাকে রেফার করবে, হুম, তাইলে কিন্তু রংপুরে সেল হওয়ার চান্সেস আছে। হুম, হুম, তো জাস্ট একদম সিম্পল একটা আইডিয়া যে আপনি একটা জার্সিতে ৳১০০ প্রফিট করেন। আপনি যেগুলো আপনার জোনের বাইরে সেল করবেন সেগুলো না ৳৫০ প্রফিট আমার সাথে শেয়ার করবেন। হুম, আর সেই প্রফিটের আমি একটা 50% আমি আমার অ্যাফিলিয়েটের রংপুরের সাথে শেয়ার করব। তো এরকম একটা মডিউলে দাঁড়া করাইছিলাম। ওইটাতে আসলে আমি অনেক কিছু শিখছি। কারণ ওইটা একদম স্ক্র্যাচ থেকে আমি করছি তো। ওয়েবসাইট বানাইতে হবে। ওয়েবসাইট বানানো শিখছি। শিখে ওয়েবসাইট বানাইছি। তারপর হচ্ছে সব মার্কেটিং এর কাজ আমি করতাম। মানে যা হয় আরকি, যে ছোট কাজের মধ্যে সব কাজই একা করা হয়। তো একা করার একটা ভালো দিক হচ্ছে যে শেখা যায় অনেক কিছু। হুম, তো কিভাবে প্রপোজাল লেটার করতে হয়, কিভাবে ডিড করতে হয়, আ তারপরে হচ্ছে কিভাবে মানুষ হায়ার করতে হয় সার্কুলার দিয়ে, ওদের ইন্টারভিউ নেওয়া। এগুলা হচ্ছে একটা মজার এক্সপেরিয়েন্স। তো ওখানে যেটা হলো আসলে ই-কমার্স ইজ ভেরি টাফ। এবং প্রোডাক্ট বেস ই-কমার্স এ আসলে মানে অনেকগুলা প্রবলেম আছে। বাংলাদেশের সবথেকে বড় প্রবলেম হচ্ছে ডেলিভারি চার্জ। এটা আসলে যে ক্র্যাক করতে পারবে তার জন্য বিজনেস হবে। যে ক্র্যাক করতে পারবে না তার জন্য বিজনেস খুবই ডিফিকাল্ট। তো এখানে যেহেতু মানে আল্টিমেটলি অর্ডার অনেক কম হচ্ছিল বা এরকম কিছু, এটা জাস্ট সিম্পলি এভাবে রেখে দিছিলাম। পড়াশোনার চাপ শুরু হয়ে গেছে। তো আল্টিমেটলি মানে একটা টাইমে হচ্ছে লাস্ট, এটা মনে হয় বিজনেস করছে লাস্ট ফুটবল ওয়ার্ল্ড কাপে। ফুটবল ওয়ার্ল্ড কাপে মনে হয় আমরা অ্যারাউন্ড কত ৩৫০ পিস বা ৪০০ পিস জার্সি সেল করছি। দ্যাটস ইট। এরপর ওটা এভাবেই আছে। ওটা ডোমেইনও রিনিউ করা হয়নি। পরে ছেড়ে দিছি। এরকম। আচ্ছা, এখানে আবার ২ টা প্রশ্ন থাকবে। ১ম প্রশ্নটা হলো যে, এগুলা করার উদ্দেশ্য কি? শুধু কি শিখা? ১ম প্রশ্ন। ওকে। আর ২য় প্রশ্নটা হবে যে, আর যেসব জায়গায় অনেক জায়গায় ব্যর্থ হওয়া, অনেক জায়গায় নানান কারণে সরে আসা, ব্যর্থ হওয়ার কারণগুলা কি ছিল? বা এখান থেকে আসলে কেন সামনে আগানো যায়নি? আপনি কেন সেটা করতে পারেননি? এটা ওকে। একটা প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে ১ম কথা হচ্ছে, প্রশ্নটা ছিল যে এসব করার কারণ কি শুধুই শেখা কিনা? হ্যাঁ, আসলে আ আমি বলবো, আমি যেটা বলবো আসলে এটা অনেকের বিলিভ হবে না। যে আসল কারণ শেখাও না, আসল কারণ বিজনেসও না। আমি আসলে ফ্রি থাকতে অনেক বোর ফিল করি। আচ্ছা। যখন আমার কোনো কাজ থাকে না, আমি ওই সময় সবথেকে বেশি স্যাড থাকি। আচ্ছা। তো দেখা যায় যে আমি আইদার আমার মুভি দেখতে হবে। তো মুভি দেখার বিষয়গুলো হচ্ছে অনেকটা এরকম যে ধরেন আমার কোনো কাজ নাই। আমার এরকম হইছে যে আমি Netflix এ এক সিরিজ শেষ করে ফেলছি টানা মানে ৪০ ঘন্টার সিরিজ শেষ করছি ধরেন অ্যারাউন্ড ৭২ ঘন্টার মাঝখানে। হুম। বা এরকম। তো কাহিনী হচ্ছে আমি কিছুর মাঝখানে বিজি থাকলে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় কিছু কিছু প্রোডাক্টিভ কিছু করতেছি। এটা একটা আচ্ছা। মেন্টাল স্যাটিসফ্যাকশন এর মতো। আল্টিমেটলি সেটা প্রোডাক্টিভ হোক বা না হোক। না, আচ্ছা। তো ওইজন্যে আমার কাছে মনে হয়েছে কি যে প্রত্যেকটাই যখন শুরু করা হইছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে কার 29 কখন করা হইছে, কোভিডের এমন কাজ নাই, আচ্ছা। বোর ফিল হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। বা হচ্ছে না, আমি কখন আমি, রিলেট করতে হ্যাঁ, পারছি তো এভাবে পাওয়ার কথাটা। পয়েন্ট কখন আমি কাজ করছি বা হচ্ছে আমি কখন টিউশন করাইছি, কোভিড টাইমে আমার কোনো কাজ নাই এইজন্যে। বা nutrition.com কখন করা হয়েছিল, আমি ওই যে ফার্স্ট ইয়ার আর মানে গ্যাপে, এইচএসসি আর ফার্স্ট ইয়ারের গ্যাপে কোনো হুম, কাজ নাই, কিছু একটা করতে হবে। প্রত্যেক টাইমে এই জিনিসগুলাই করা হয়েছে। আর যেটা মানে ইফেরিওলটা শুধু ওরকম করা হয় নাই। তখন ওইটা মনে হয়েছিল যে আচ্ছা আমি কিছু করি। আমি কিছু করি যেখানে আমার আদার দেন আ সার্ভিস বা আমার আদার দেন অন্য কিছু থেকে আমার কিছু একটা আসবে। যে টাকা দিয়ে আমি কিছু করতে পারবো। এখন আসলে মানে এই মোমেন্টে আমার জন্য
আইডিওলজি একটু ডিফারেন্ট হয়ে গেছে। কেন ডিফারেন্ট হয়ে গেছে, আমি যে কোম্পানিতে জয়েন করছি কোম্পানির চেয়ারম্যান স্যার আহসান হাবিব, উনি আমাদের গ্র্যাজুয়েট। তো উনি একটা কথা এভাবে বলে যে, মানে উনি প্রথম দিকে বলতো, মানে এখনও বলে, উনি বলে যে আমি কোম্পানির প্রফিট থেকে বেশি চিন্তা করি যে আমি আসলে কতজনের কর্মসংস্থান করলাম। যেটা শুনতে একদমই নর্মালাইজ লাগে যে কোনো কাগজে স্বাভাবিকভাবে, মানে যেই কথাটা শুনবে যে সবাই এটা বলবে যে কতজন আমি কর্মসংস্থান করলাম বা আমি আসলে অনেক মানুষের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে চাই। বাট আমি এটা শোনার পরেও এভাবেই নিছি যে আচ্ছা ঠিক আছে, ওকে, এটা তো সবাই বলে। বাট আফটার সাম টাইম একটা ইন্টারভিউ আমার পুরা মাইন্ডসেট চেঞ্জ করে দিছে। একটা ইন্টারভিউ আমাদের ডেলিভারি সুপারভাইজার নামে একটা ইন্টারভিউ, সরি আমি একটু লং করতেছি। তো ওই ইন্টারভিউয়ার উনি আমাকে রাখছেন, উনি আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাপ্লাই চেনে, উনি আমাকে রাখছেন যে তুমি ইন্টারভিউ বোর্ডে থাকো, ওকে। এইচআর ছিলেন। আমি আগে চাকরির বর্ণনাটা দিই, তারপরে আমি যারা ইন্টারভিউ দিতে আসে তাদের বর্ণনা দিই। চাকরিটা হচ্ছে এরকম যে স্যালারি রেঞ্জ হচ্ছে এরকম 14,000 থেকে 15,000 টাকা। ওই স্যালারিতে ওর যে কাজ, সে কাজটা হচ্ছে তার ভোর 2:30 থেকে 3টার দিকে আসতে হবে অফিসে। এসে ঢাকায় যে প্রোডাক্টগুলো যাবে আমাদের, সেই প্রোডাক্টগুলা ফ্রিজ থেকে গুছিয়ে বের করে আমাদের ফ্রিজিং গাড়িতে লোড করতে হবে। সেই গাড়িটা নিয়ে ড্রাইভার সহ ঢাকায় যাবে, আমাদের বিভিন্ন আউটলেট বা বিভিন্ন B2B অথবা আমাদের হাব, সেগুলোতে সে ডেলিভারি করবে। এবং ডেলিভারি করে আস্তে আস্তে আইদার কোনো দিন বিকাল 4টা-5টার দিকে হবে, আইদার এরকম হবে 9টা-10টা বাজবে, আবার পরের দিন রাত 3টার দিকে আসবে। আর যেদিন ডেলিভারি থাকবে না, এদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তার অফিস টাইম। ওকে, এই হচ্ছে চাকরির বিবরণ। স্যালারিও বললাম। তো এই পোস্টের জন্য আমাদের অ্যারাউন্ড 70 থেকে 80টা সিভি পড়ে, এবং ওখানে ইন্টারভিউ দিতে আসে সর্ট করার পরে প্রায় 20-এর উপরে। এবং প্রত্যেকটা ইন্টারভিউ যারা দিতে আসছে, প্রত্যেকের একটা স্টোরি আছে। একটা ছেলে আসছে যে ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছে, কিন্তু তার কথা অনেক ভালো, মানে কমিউনিকেশন শুনে আপনি বুঝতেই পারবেন না যে সে 8 পর্যন্ত পড়াশোনা করছে। তো ওকে জিজ্ঞেস করছে যে কেন আপনি 8 পর্যন্ত পড়াশোনা করছেন? বলতেছে যে আসলে আমার জন্মের সময় মা মারা গেছে, আমাকে জন্ম দিয়ে আমি আমার দাদির কাছে বড় হইতাম, ক্লাস 8-এ থাকতে আমার বাবা মারা গেছে, তখন আমার আর কোনো সোর্স ছিল না, আমি গার্মেন্টসে ঢুকে গেছি, তারপরে সে ঢুকে গেছে। একটা লোক আসছে যার বয়স 65+, সেই কাজ করতে চায় কেন? সে আগে ফার্মিং করতো, ফার্মিংয়ে লস খাইছে, এখন তার 3 ছেলে মেয়ে আছে, তাদের পড়ালেখা খরচ দিতে হয়, সে হাত খরচ দিতে পারে না, এই জন্য তার খারাপ লাগে, তার পোলাপান সুইসাইড করতে চায়। একটা লোক আসছে যে বলতেছে তার লাস্ট যে কোম্পানিতে চাকরি করতো তার স্যালারি ছিল 40,000। কেন আসছে? 40,000 টাকার মধ্যে তার 5,000 টাকা থাকে না, ঢাকায় চাকরি, ভাড়া, এই সে এক্সেট্রা এক্সেট্রা সব কিছু। আর তার বউ মা সবাই ময়মনসিংহ থাকে, ফ্যামিলি থেকে আর কত দূরে থাকবে, সেখানে থাকতে চায়। প্রত্যেকটা মানুষের স্টোরি আছে, এবং ম্যাক্সিমাম স্টোরি হচ্ছে মানে প্রত্যেকেরই নিড। পোস্ট একটা, ভাই তুমি কেমনে চাকরি দিবা? তখন আমার কাছে মনে হয়েছে যে না, আসলে এই কথাটা উনি যেটা বলছে আসলে উনি ফিল করে বলছে, যে যেটা আমি পরে ফিল করছি। তো এখন আসলে আমার ওরকম ওরকম কোনো প্ল্যান নাই, বাট আমি যাই করি আমার কাজের মাধ্যমে যেন আসলেও অন্য কারো বেটারমেন্ট হয়। এখন অন্য কারো বেটারমেন্ট বিভিন্নভাবে হইতে পারে, তার কাজের কর্মসংস্থান হইতে পারে, অথবা সে কোনো না কোনোভাবে মানে বেটার ফিল করবে, বা আল্লাহ মানে তারে কোনো না কোনোভাবে রিজিক দিবে। সো এখন আসলে মোটিভ অন্যরকম হয়ে গেছে, যে এখন কাজ করার মোটিভ আর এটা নাই যে আচ্ছা কোনো কাজ নাই, ভালো লাগতেছে না এই জন্য করতেছে। এখন কাজ করার মোটিভ কাজ করে যে, বা একটু চ্যালেঞ্জ নিতে ইচ্ছা করে যে না, আমরা যদি কোম্পানি গ্রো করতে পারি তাইলে অনেক মানুষের কর্মসংস্থান হবে এখানে। আলটিমেট গোল এখন এটা হয়ে গেছে। প্রবলেম হচ্ছে যে ওই আইডিয়াটা আমাদের 4 জনের জেনারেটেড একটা আইডিয়া ছিল। তো ওই আইডিয়া নিয়ে আমরা বললাম না, ডোমেন কেনার 1 বছর পর আমরা শুরু করছি। সো আসলে প্রচুর ব্যাকএন্ডে আমরা প্রচুর কাজ করছি, মানে এটা বলার বাইরে। প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে ধরেন কি হইতে পারে ব্রেকডাউন করছি। ধরেন আমার এখানে একটা ইয়ে আসলো, ইলেকট্রিশিয়ান আসলো, সে এখানে কি কি করতে পারে, যে ধরেন আইসা বলতে পারে না যে আপনি সার্ভিস চার্জ একটা দেখে আনছেন, আনার পরে বলতে পারে না যে আপনার এটা লাগবে ওটা লাগবে, আরও সার্ভিস চার্জ বেশি লাগবে, এটাও দিতে পারে। বা এখানে কোনো একটা পার্টস নিয়ে গেলো, এটাও তো দিতে পারে। বা ধরেন ওই কাস্টমার কেন আমাকে সেকেন্ড টাইম আবার ডাকবে,
আমাদের প্রত্যেকটা ব্রেকডাউনে আমরা সবাই হোমওয়ার্ক করছি, প্রচুর কাজ করছি, চারজনই। তো এটা আসলে একটা ইমোশনে জড়ে গেছে চারজনের। তো হইতেছিল কি যে মানে ধরেন কেউ এখান থেকে লিভও করতে চাচ্ছিল না, যে আচ্ছা আমি করতেছি না তোমরা করো। আবার ওদেরকে মানে উইদাউট এক্সিকিউটিভ মানে তারা কাজ করবে না আবার থাকবে, এটাও আসলে সম্ভব হচ্ছিল না। হ্যাঁ, সেম আইডিয়াটা নিজে থেকে শুরু করা যায় তো, বাট ওই যে একটা ইমোশন কাজ করছে যে সবাই আছে আলটিমেটলি, হয়তো বা ওরা দেখা মন খারাপ করতে পারে। আর এখানে আসলে আমার কাছে যেটা এই মুহূর্তে এসে মনে হয় এত কিছু পরে, আসলে স্টার্ট আপে আইডিয়া কোনো ইস্যু না, হাজার হাজার আইডিয়া আছে। আপনি যারাই জিজ্ঞেস করেন আইডিয়া দিয়ে দিবে 10টা, বাট এক্সিকিউশন ইজ কি। সো আইডিয়া প্রচুর আছে। আপনি আপনি যদি স্টার্ট আপ আইডিয়ার কথা বলেন, আইডিয়া কম্পিটিশন হচ্ছে, আপনি যদি নেটে সার্চ দেন, আপনি ই বুকে ঢুকলেও আপনি দেখেন 501 স্টার্ট আপ আইডিয়া, 1000 স্টার্ট আপস আইডিয়া। বাট ফ্যাক্ট হচ্ছে আপনি মানে কীভাবে এক্সিকিউশন করতেছেন। সো মানে ওই জন্য মানে আইডিয়া স্ট্রং, বাট এক্সিকিউশনের জন্য প্রপার টিম পাই নেই, এটা একটা ফ্যাক্ট। এটাও ট্রু যে মানে একদম ইমোশনের কারণে করি নাই, এটা আসলে ভুল হবে, যে প্রপার টিম পাইনি আমার কাছে মনে হয়। মাঝখানে আমার আরেকটা স্টার্ট ছিল, সরি টু সে, মাঝখানে আমার কাছে মনে হয়েছে যে ওই যে টিউশন করলাম না, টিউশন করার পর আমার কাছে মনে হচ্ছে যে একটা টাইমে যখন টিউশন ছাড়া দিলাম, অনলাইন টিউশন ছাড়া দিলাম, অফলাইন টিউশন তো লাগবে তাই না? তো আমার টিউশন লাগবে না, তো অনেকে টিউশন লাগবে। সো আমরা একটা টিউশন করছিলাম, আমার একটা ছিল, ডোমেন ছিল tuitionlagbe.com। আমরা ওয়েবসাইট করছিলাম, আমার সাথে বাবিল ছিল, আবিরান চুমু ছিলেন ওটার কো পার্টনার। আমরা পোস্টার করছিলাম, সব কিছু কিছু পাইছিলামও, কিন্তু ওইটা এরকম হয়েছে যে পাইছি, নিজেরা করছি, কিছু মানুষজনরে দিছি, কিন্তু দেখা গেছে যে এই সার্ভিসটাতে হয়েছে কি যে আপনার কন্টিনিউয়াসলি মার্কেটে থাকতে হবে। কারণ আপনি পোস্টার টাকা গেছেন, পরদিন সকালে এসে দেখেন আপনার পোস্টার উপরে আরেক পোস্টার। এবং এটা মানে খুবই মানে মানে এখানে আপনি এগ্রেসিভ ছাড়া পারবেন না। এবং আপনি খুবই অবাক হবেন, আপনি যখন মানে আমরা যখন এটা শুরু করছিলাম, আমরা দেখুন আপনি ময়মনসিং এমন কোনো বৈদ্যুতিক খুঁটি পাবেন না যেখানে টিউশনির অ্যাড নাই। এবং এই মার্কেটটা এরকম এগ্রেসিভ। হ্যাঁ, তো আমরা তো ভাবছিলাম যে আমরা স্ট্রাকচার্ড করব। আমরা যে পোস্টার করছিলাম একটা উদ্ভাস কোয়ালিটির পোস্টার। হ্যাঁ, আমরা হচ্ছে প্রোফাইলিং করছি, কারা টিচার মানে কোন তার তার এক্সপেক্টেড মানি কি, এবং আমরা বেশ কিছু মানে ব্রেকডাউন করছি, সলভ করছি যে কেন একজন লোক অন্য টিউশন মিডিয়া ছাড়া আমাদের এখান থেকে টিউশন নেবে। যে ধরেন একটা টিউশন মিডিয়াতে কি হয়, আপনি 3000 টাকা একটা টিউশন নিছেন, 1500 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, বা 2000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, তারপর আপনি টিউশন পাবেন। এখানে আমরা চিন্তা করছিলাম যে আমরা পেমেন্ট অ্যাডভান্স নিব না বেতন পাওয়ার পর, এবং এটা 50% না, 1/3 করবো, বা আরও কম করবো, ডিপেন্ড করতেছে যে তার স্যালারি কত ওইটার উপরে। তারপর হচ্ছে আমরা প্ল্যান করছিলাম যে আমরা এখানে স্টুডেন্টদের টিচার বাছাই করার অপশান দিব, যে তাদের ডেমো ক্লাস করাবো, ডেমো ক্লাস করায় ফেসবুকে আপলোড করব, সেখান থেকে সে টিচার বাছাই করতে পারবে। টিচার 5 স্টার, 3 স্টার, 2 স্টার হতে পারে, ওইটার উপর বেস করে একটা তার প্রাইসিং হইতে পারে যে তার মান্থলি ফিস কত এরকম। তো ওইটা আলটিমেটলি যা হয়েছে মানে ওইটা হয় নাই এরকম আর কি। ওইটাই বলবো যে 10 বছর পরে আমি যেখানেই থাকি, আমার থ্রুতে যেন অনেক মানুষের আমার থ্রুতে আল্লাহ যেন অনেক মানুষের রিজিক দেয়, বা আমার থ্রুতে যেন অনেক মানুষের লাইফ চেঞ্জ হয়। আলটিমেটলি যদি মানে যদি অন্য কারোর লাইফে ইমপ্যাক্ট না ফেলা যায়, তাহলে আমার কাছে মনে হয় না যে এত কিছু শেখারও আলটিমেটলি কোনো ইয়ে আছে বলা। এটা হচ্ছে আমি এইটার সাথে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমি কেন এটা বললাম, আমার কাছে মনে হয় যে মানুষের লাইফে ঘটে যাওয়া ইভেন্টগুলোর মাঝখানে মানুষ কোনগুলা সব থেকে বেশি মনে রাখে, যেগুলো তাকে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলায় এরকম আর কি। তো এটা আসলে আমাদের সোসাইটি বা আমাদের জেনেটিক্যাল বা আমাদের আসলে বিভিন্ন রকম অভ্যাস থাকে, যে আর আমরা সবাই একটা কমন, যে আমরা আসলে যে ক্যাম্পাসে স্যারদের জাপানের স্টোরি শুনি, যে আমি যখন জাপানে পড়ালেখা করছি, এইটা দেখছি ওটা দেখছি। আসলে এটা হয় কি যে আমি যখন মালয়েশিয়াতে ছিলাম আমার ইন্টার্নশিপের কারণে, তো ওখানে আসলে দেখছি যে মানে ওদের লাইফস্টাইল অনেক অন্যরকম, মানে অনেক অটোমেটেড। কেমন অটোমেটেড? ধরেন আমি যদি একদম খুব সিম্পল একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে ওদের মসজিদে
ফ্রাইডেতে ফ্রি ফুড পাওয়া যায়। এটা অনেক ইন্টারন্যাশনাল মানে মসজিদে থাকে বা অনেক ডেভেলপ কান্ট্রিতে থাকে এবং মজার ব্যাপার হচ্ছে সেই ফ্রি ফুড কোত্থেকে আসে কেউ জানে না।